দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। প্রকল্পের অনিয়ম দুর্নীতি রোধে জরুরি শক্ত নজরদারি, মত পরিকল্পনা উপদেষ্টার। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে শক্তিশালী করার উদ্যোগ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া 18 ওয়ার্ডে 27% সড়কের কাজ শেষ। রাস্তা প্রশস্ত করা যায়নি ভূমি অধিগ্রহণ জটিলতায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের 46টি জেলায় আম পরিবহনের ঘোষণা ডাক বিভাগের। কমবে কুরিয়ার সার্ভিস সিন্ডিকেটের দৌরাত্ম্য। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনিয়ম, দুর্নীতি ও অপচয় রোধ করতে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে সরকারের নজরদারি জোরদার করা জরুরি বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। বুধবার রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জানান, বড় বড় প্রকল্পে সঠিক ব্যবস্থাপনার অভাবে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় না এবং যন্ত্রপাতিও নষ্ট হয়। এজন্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডিকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে বলে জানান তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৩,৭৫৬ কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে সরকারি অর্থায়ন 2,798 কোটি 19 লক্ষ টাকা, প্রকল্প ঋণ 812 কোটি 95 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 145 কোটি 6 লক্ষ টাকা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া 9 প্রকল্পের মধ্যে 6টি সংশোধিত, যেখানে ব্যয় বৃদ্ধি করা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। তবে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, একনেকে অনুমোদন দেওয়া মানেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন নয়। এরপরও বিভিন্ন ধাপে প্রকল্পের যাচাই বাছাই করা হবে। প্রকল্পকে তৈরি করা এবং বাস্তবায়ন করা, এই পুরোটার মধ্যে অনেক দরকার, সারাক্ষণ নজরদারি দরকার। একটা তো হলো যে রাজনৈতিক প্রভাবে অনেক প্রকল্প ঠিকভাবে নেওয়া হয় না, কিন্তু অন্য দিক হলো যে প্রকল্পগুলোতে যাতে অনিয়ম না হয়, দুর্নীতি না হয়, সেটার জন্য কিন্তু প্রকল্প তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবায়নের শেষ হওয়া পর্যন্ত নজরদারি রাখতেই হবে। এদিন সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্প। এছাড়া গুলশান বনানী লেক উন্নয়ন সহ 9 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তবে এসব প্রকল্পের অধিকতর স্বচ্ছতা নিশ্চিত, দুর্নীতি ও অপচয় রোধ করার জন্য আইএমইডিকে আরো বেশি শক্তিশালী করা হবে, যারা দুদকের সাথে যৌথভাবে চলমান প্রকল্পের বিভিন্ন বিষয় যাচাই বাছাই করে প্রকল্পের নিয়মিত তথ্য প্রকাশ করবে। আইএমইডি বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ, তো আমরা ওইটাকে অনেক জোরদার করতে চাচ্ছি। তো এরকম আরও আমাদের যে আইএমইডি, তারা এখনকার চলমান প্রকল্পগুলোতেই যাবে। যেমন এই আজকেই একটা কমিটি তৈরি হচ্ছে, আন্তঃমন্ত্রণালয় কমিটি, যেখানে আমাদের প্ল্যানিং কমিশনেরও এটা করা হচ্ছে। যে বেড়িবাঁধগুলো, একটা হলো সুনামগঞ্জের দিকে যে বেড়িবাঁধ আছে, আরেকটা হলো সাতক্ষীরার দিকে যেগুলো আছে, যেগুলো সবসময় সমস্যা, কিছু হলেই ভেঙে যায়, সেগুলো গিয়ে তদন্ত করা হবে এবং কেন ভেঙে যাচ্ছে বা কেন কাদের গাফিলতিতে কি হচ্ছে এটা দেখা হবে এবং এখনই ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি, জিডিপি সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ জরিপের ফলাফল পরিসংখ্যান ব্যুরো যেন স্বাধীনভাবে প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করছে সরকার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রথম প্রকল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডে 90 কিলোমিটার সড়কের মধ্যে 25 কিলোমিটার অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে। শেষের পথে আরো 45 কিলোমিটারের কাজ। তবে ভূমি অধিগ্রহণ না হওয়ায় সড়কগুলো প্রশস্ত করা যায়নি। মাশফিক রাহাতের রিপোর্টে বিস্তারিত। অনেকটাই বদলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের বেশ কিছু সড়কের চিত্র। নেই আগের মতো খানাখন্দ, কমেছে জলাবদ্ধতার সমস্যাও। কারণ 2023 সালে শুরু হওয়া ওইসব ওয়ার্ডের 90 কিলোমিটার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মধ্যে 25 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। তবে উন্নয়ন হলেও সড়কগুলো পরিকল্পনা অনুযায়ী প্রশস্ত হয়নি। এতে যানজটের ভোগান্তি রয়েই গেছে
বলছেন স্থানীয়রা। উন্নয়ন কিছুটা হয়েছে, যেমন আগে আমরা আঁটু পানিটা যাইতাম, এখন পানিটা নাই, মেডল দিয়ে ড্রেনটা হয়েছে, পানিটা সরে গেছে। আগে যতটুকু ছিল এখন এই রাস্তাটা ঠিক করার পর ততটুকুই আছে, কিন্তু বাড়ে নাই, এর জন্য আপনার যানজটটা লাগাই থাকে। কমসে কম 40 ফিট হলে ভালো হতো, কারণ 20 ফিটের যে রাস্তাটা, এই রাস্তা আমাদের ভোগান্তি আগের মতো রয়ে গেছে। এখন রাস্তা এত ছোট যে একটা যদি বাস ঢোকে পাশ দিয়ে আরেকটা বাস যেতে পারতেছে না। একবার উন্নয়ন করছে কিন্তু রাস্তা বড় করেনি, আবার যদি রাস্তা বড় করে তাহলে আমাদের ভোগান্তি বেড়ে যাবে, রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্ট হয়ে যাবে। 4025 কোটি টাকার চলমান প্রকল্পটিতে ভূমি অধিগ্রহণ বাবদ 2100 কোটি টাকা এখনো ছাড় হয়নি। মেরামত হওয়া সড়কগুলো পরবর্তীতে প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। এখন হয়তোবা ছোট ছোট রাস্তাগুলো আমরা করে দিচ্ছি, ভিতরের রাস্তাগুলো আমরা করছি, চলমান আছে। এটাকে আমরা মূল প্রায়োরিটি দিয়ে এই 3টি আর্টারি সিস্টেমকে আমরা অ্যাকুইজিশন করে 70 থেকে 100 ফিট করার জন্য প্রকল্প আমরা হাতে নিব। জনদুর্ভোগ এবং সরকারি টাকা দিলে দ্বিতীয়বার খরচ না হয় সেটাকে মাথায় রেখে অ্যাকুইজিশন যখন হবে তখন সাইড এক্সপানশন হবে, ইউটিলিটি লাইনটা মাঝখানে চলে যাবে সবার। উন্নয়নের পর কসাইবাড়ি থেকে ডোবাদিয়া পর্যন্ত 3.7 কিলোমিটার সড়ক আজ উদ্বোধন করা হয়েছে। শেষের পথে ওই প্রকল্পের আরও 45 কিলোমিটার সড়কের কাজ। 2025 সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2026 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সময়, তবে বাড়েনি খরচ, জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। চলতি মৌসুম হতেই কম খরচে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের 46টি জেলায় দ্রুত আম পরিবহনের ঘোষণা দিয়েছে ডাক বিভাগ। ফলে দেশের প্রধান আম উৎপাদনকারী এই জেলায় অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি দৌরাত্ম্য কমবে কুরিয়ার সার্ভিস সিন্ডিকেটের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবছর চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত সময়ের মধ্যে দেশের 46টি জেলায় আম পরিবহনের বিশেষ ডাক সেবা স্পিড পোস্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় ডাক বিভাগ। এতে ঢাকাসহ উত্তর ও দক্ষিণ অঞ্চলের 25 জেলায় 24 ঘন্টার মধ্যে এবং চট্টগ্রাম, সিলেট সহ 21 জেলায় 48 ঘন্টার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছে ডাক বিভাগ। ডাক বিভাগের এই ঘোষণায় খুশি অনলাইন ভিত্তিক আম ব্যবসায়ীরা। কম খরচে তারা গ্রাহকের কাছে পাঠাতে পারবেন আমসহ বিভিন্ন পণ্য। আম পরিবহনের জন্য যে স্পিড চালু করতে এসেছে সেটার জন্য ডাক বিভাগকে জানাই হলো আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা যারা অনলাইনে আম বিক্রি করি আমাদের জন্য খুব একটা অনেক ভালো হবে। ডাক বিভাগ যদি তাদের জনবল এবং পরিবহন বাড়াতে পারে এবং যদি সেই সেবাটা আমাদেরকে সঠিকভাবে দিতে পারে তাহলে পরে আমরা অনেক উপকৃত হব, ক্রেতাও উপকারী হবে, আমরা যারা বাগান চাষি আছি আমরাও এতেই হব। কিন্তু আমরা সঠিক টাইমে সঠিক নিয়মে যদি ডেলিভারিটা আমরা দিতে পারি এর জন্য খুব ভালো হবে। ডাক বিভাগ জানায় 2018 সালের 3রা জুন এর সেবা চালু হলেও সেটা ছিল শুধু ঢাকা ভিত্তিক। তবে এবার তা সম্প্রসারিত হচ্ছে প্রায় সারা দেশেই। এজন্য প্রথম 10 কেজির জন্য 10 টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য খরচ পড়বে 5 টাকা করে। কুরিয়ার সার্ভিসের তুলনায় আমাদের এই চার্জটা ডাক মাসুল যেটা সেটা তুলনামূলকভাবে অনেক কম। ঢাকা অঞ্চলের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা এটা ডেলিভারি দিতে পারবো। আদার্স চিটাগাং, খুলনা এগুলোতে 48 ঘন্টা লাগবে। মোট কথা হচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমরা গ্রাহকের কাছে জিনিসটা পৌঁছে দেব। এদিকে ডাক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ ও আম সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। তাদের মতে এ সেবার মাধ্যমে কমে আসবে আম পরিবহনের খরচ, উপকৃত হবে আম চাষি, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা। আমরা যারা প্রান্তিক চাষি আছি বা আম ব্যবসায়ী আছি তাদের জন্য বেশ ভালো, এই কারণে ভালো যে আমরা আসলে কম খরচে পাঠাতে পারবো, যেটা ভোক্তা উপকারিত হবে। ভোক্তার যেহেতু কুরিয়ারে অনেক বেশি খরচ হয়, কুরিয়ারে অনেক ঝামেলা হয়, তারা যদি এই ধরনের একটা উদ্যোগ নেয় আম পরিবহনের জন্য, এতে করে একদিকে যারা উৎপাদনকারী আছে বা ব্যবসায়ী আছে তারা হয়তো খুব সহজেই আমটা পরিবহন করতে পারবে সুন্দরভাবে এবং তাদের হয়তো পরিবহন খরচটাও কিছুটা সাশ্রয়ী হবে। ডাক বিভাগের এ সেবা চালু হলে কমে আসবে কুরিয়ার সার্ভিসগুলোর একচেটিয়া দৌরাত্ম্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 13 বছর পর নির্বাচন হচ্ছে দেশের নিটওয়ার শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKM-এর 2 বছর মেয়াদী এই নির্বাচন ঘিরে 15 দফা ইস্তেহার ঘোষণা করেছে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স। এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ হাতেম। বুধবার রাজধানীর একটি হোটেলে সংগঠনটির আসন্ন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধের কারণে
বাংলাদেশের সীমান্ত বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে। জানান, এবারের নির্বাচনে ভোটার রয়েছে 582 জন। এই নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের 35 জনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশগ্রহণ করবে। এই ভোটে ওই আশুলিয়া বেল্ট থেকে আমি নিয়েছি, গাজীপুর বেল্ট থেকে নিয়েছি, আবার ওইদিকে রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর, মানে প্রত্যেক এলাকাকে কাভারেজ দিয়ে আমি কিন্তু আমার প্যানেলে লোক নিয়েছি। যে কোনো ন্যায্য অধিকার, ন্যায্য কোনো দাবির পক্ষে বিকেমি অলওয়েজ শ্রমিকের পক্ষে দাঁড়ায়। ফলে শ্রমিকদেরও আমাদের প্রতি একটা আস্থা থাকে, শ্রমিক নেতৃবৃন্দের একটা আস্থা থাকে। বাংলাদেশের 10 জন স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে 8 জনই শিক্ষা কার্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন। টেলিনর এশিয়ার ডিজিটাল লাইভস ডিকোডেড শীর্ষক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বুধবার রাজধানীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, সহজ ব্যবহারযোগ্য হয় বিনামূল্যে এআই টুলসগুলো জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়া দেশের প্রতি 2 জনের মধ্যে একজন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল সাথে থাকলে নিরাপদ বোধ করেন, যা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়ে বেশি। তবে পরিচয় জালিয়াতি ও ডিফেকের আশঙ্কা বাড়ায় 10 জনের মধ্যে 7 জন নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে উঠে এসেছে প্রতিবেদনে। And this again transfers back to the first finding, where there's a lot of focus on growth and learning in the country. And here as well, people are seeing that this technology can be deployed fantastically well in terms of promoting education. So again, a huge opportunity here for many stakeholders and companies in this room and otherwise. পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আদা আমদানি বাড়ায় কমতে শুরু করেছে দাম। আগে বন্দর দিয়ে সপ্তাহে 2 থেকে 3 ট্রাক আদা আমদানি হলেও বর্তমানে প্রতিদিন 2 থেকে 3 ট্রাক আদা আমদানি হচ্ছে বলে জানান আমদানিকারকরা। বর্তমানে আদার দাম কমে প্রতি কেজি 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। বন্দর দিয়ে গেল 4 দিনে 10টি ট্রাকে 178 টন আদা আমদানি হয়েছে। বড় দরপতনে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সূচক কমেছে 3%-এরও বেশি। সার্বিক সূচক ডিএসএক্স 149 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4802-এ। লেনদেন হয়েছে 516 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 9টির, কমেছে 385টির, আর অপরিবর্তিত রয়েছে 5টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে এক্সট্রিমলি বিয়ারিশ নেচারের। ইন্ডেক্স প্রায় 150 পয়েন্টসের একটি কারেকশন হয়ে এখন তা ফাইনালি ক্লোজ হয়েছে 4802 পয়েন্টসে, এবং পাশাপাশি মার্কেটের টার্নওভারও যথেষ্ট কম ছিল, মাত্র 500 কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টরদের মার্কেটের প্রতি যথেষ্ট কম কনফিডেন্স এবং তারা অনেক কমই পার্টিসিপেট করছে মার্কেটে। পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রাইস বাড়তে দেখা গেছে মাত্র 3% কোম্পানির, এবং প্রাইস কমেছে অলমোস্ট 96% কোম্পানির প্রাইসের। অর্থাৎ এই হিউজ নাম্বার অফ কোম্পানির আজকে প্রাইস কারেকশন হতে দেখা গিয়েছে। ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। তবে আজকে মিডল্যান্ড ব্যাংক ইন্ডেক্সের পজিটিভ কন্ট্রিবিউশনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন। ভারত পাকিস্তান সামরিক হামলার প্রভাব পড়তে শুরু করেছে সবখানে। দুই দেশেই ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। হামলার পর বড় দরপতনে পড়েছে পাকিস্তানের শেয়ার বাজার। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। জাতিসংঘ দুই দেশকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত মধ্যরাতে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক হামলার পর সকাল থেকেই পাল্টে যাচ্ছে নানা দৃশ্যপট। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের বিমান হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সব এয়ারলাইন্স বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে পরবর্তী 48 ঘন্টার জন্য সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে বিমান চলাচল বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটের বিমান চলাচল বাতিল করা হয়েছে। আবার বেসরকারি ভারতীয় বিমান সংস্থা স্পাইস জেটও তাদের বিমান পরিচালনায় পরিবর্তন এনেছে। শুধু ভারত পাকিস্তানি নয়, ইউরোপগামীও অনেক ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স। অপারেশন সিন্ধুর প্রভাবে বড় পতনে পড়েছে পাকিস্তানের শেয়ার বাজার। বুধবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমেছে প্রায় 5%।
KES 100 সূচক কমেছে ৬,২৭২ পয়েন্ট। 23 এপ্রিল থেকে এ পর্যন্ত রেকর্ড পতনে সূচক কমেছে ৯,৯৩০ পয়েন্ট। ভারত ও পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয় যা পরিস্থিতিকে আরও জটিল করে। এই হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারতের হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটা খুবই দুঃখজনক। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. 22 এপ্রিল পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় পর্যটক হত্যার পর ভারত পাকিস্তানের সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়, যা এখন রূপ নিয়েছে সংঘাতে। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।